আচ্ছা, এর আগে পর্যন্ত আমরা যা যা পড়ছি এগুলা এই চ্যাপ্টারের আমাদের মানে গ্যাস রিলেটেড আর কি, যেগুলো সূত্র ছিল। তো আজকে আমরা যেগুলো পড়বো এগুলো হচ্ছে বাষ্প রিলেটেড। তো এখন বাষ্প রিলেটেড আমাদের এখানে কি কি আছে, যেমন আমাদের এখানে আজকে আমরা শুরু করি সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্প। সম্পৃক্ত ও অসম্পৃক্ত বাষ্প। আচ্ছা, এখন বাষ্প এই জিনিসটা কি? বাষ্প হচ্ছে যে আমাদের একটা পদার্থের এই গ্যাসীয় অবস্থা, যেটাকে আমরা এই কক্ষ তাপমাত্রায় তরল অথবা কঠিন অবস্থায় পেতে পারি। আচ্ছা, এটা এটা আমি বই থেকে এটা দেই। আচ্ছা, এই যে বাষ্প আর গ্যাসের মধ্যে পার্থক্য কিন্তু আমরা পরিবেশ রসায়নে পড়ছিলাম, সংকট তাপমাত্রার এই বিষয় ছিল একটা। এগুলো পরিবেশ রসায়ন থেকে এগুলো দেখে নিয়ে, যে গ্যাস এবং বাষ্পের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এগুলো আমরা পরিবেশ রসায়নে পড়ছিলাম। তো পরিবেশ রসায়ন থেকে এগুলো দেখে নিও, গ্যাস আর বাষ্পের মধ্যে পার্থক্য। আচ্ছা, তারপরও আমাদের ফিজিক্সে কিন্তু এত ডিটেইলস নাই যে কোনটাকে সংকট তাপমাত্রার নিচে চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায়, তারপর কোনটাকে যায় না। এগুলো ফিজিক্সে এত ডিটেইলস নাই। এগুলা পরিবেশ রসায়নে আছে। তো পরিবেশ রসায়ন থেকে এগুলা দেখে নিলে আরো বেশি ক্লিয়ার হবে। আচ্ছা, এখন এখানে খেয়াল করে, এখানে আমাদের বাষ্প বলতে এই কোনো পদার্থের গ্যাসীয় অবস্থা, যেটাকে কক্ষ তাপমাত্রায় তরল বা কঠিন অবস্থায় পাওয়া যায়। আবার এই বাষ্পকে শুধুমাত্র চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায়, কিন্তু গ্যাসকে কক্ষ তাপমাত্রায় সর্বদা গ্যাসীয় অবস্থাতেই থাকে, এটা তরল বা কঠিন অবস্থা প্রাপ্ত হয়নি। আচ্ছা, আবার এখানে গ্যাসকে তরলে পরিণত করার জন্য এর উপর চাপ প্রয়োগের সাথে সাথে এর তাপমাত্রা হ্রাস করতে হয়। এগুলো আমরা পরিবেশ রসায়নে অনেক ডিটেইলসে পড়ছিলাম, তো এই পরিবেশ রসায়নে এগুলো দেখে নিও। ওকে, তো এখন আমাদের কোনটা গ্যাস কোনটা বাষ্প এগুলো আমাদের এই চ্যাপ্টারে লাগবে না। এগুলো পরিবেশ রসায়নে ক নম্বরে আসে, ওইখানে এগুলো আমাদের ক্লিয়ারলি পড়লেই হবে। আচ্ছা, তো এখন আমাদের আজকে যেটা টপিক, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্প কি। ধরো যে এটা একটা আমাদের কন্টেইনার বা এটা একটা পাত্র। এটা আমাদের একটা কন্টেইনার। ওকে, এই কন্টেইনারে আমাদের এখানে বাষ্প আছে। আচ্ছা, এই কন্টেইনারে আমাদের বাষ্প আছে, তাহলে এগুলো হচ্ছে আমাদের বাষ্প। তাহলে এই একটা কন্টেইনারে আমাদের বাষ্পের তো একটা ধারণ ক্ষমতা আছে অবশ্যই। তো এই কন্টেইনার আমাদের সর্বোচ্চ যতটুকু বাষ্প ধারণ করতে পারে, যদি এই কন্টেইনারে ওই পরিমাণ বাষ্প থাকে, মানে সর্বোচ্চ ধারণ ক্ষমতার সমান পরিমাণ বাষ্প থাকে, এবং এইখানে আর কোনো বাষ্প প্রবেশ করতে পারবে না, এমন পরিমাণে বাষ্প আছে, মানে সর্বোচ্চ ধারণ ক্ষমতার সবটুকুই এখানে আছে, তাহলে ওই অবস্থায় এই বাষ্পটা যে চাপ প্রয়োগ করবে এর পাত্রের গায়ে, ওই চাপটাকে আমরা বলবো সম্পৃক্ত বাষ্পচাপ। এটা বুঝছো? আরেকবার বলো।
মানে একটা একটা পাত্র অথবা একটা কন্টেইনারে সবকিছুর তো একটা ধারণ ক্ষমতা আছে। এখন এই যে পাত্রটার মধ্যে আমাদের কিছু পরিমাণ বাষ্প আছে। এখন এটা বাষ্প অথবা গ্যাস, যাই হোক, ধরো যে এই কন্টেইনারের আমাদের ধারণ ক্ষমতা হচ্ছে 100 লিটার পরিমাণ গ্যাস। হ্যাঁ, এটার ধারণ ক্ষমতা হচ্ছে 100 লিটার। তাহলে এই বাষ্পে যদি 100 লিটার গ্যাস থাকে, আচ্ছা আমরা এখানে গ্যাস তো আসবে না, এখানে এখানে আমাদের বাষ্প আর কি, এখানে গ্যাস বলাটা ঠিক হবে না। এটা হচ্ছে আমাদের ধারণ ক্ষমতা। এখন ধারণ ক্ষমতা বলতে কি বোঝায়, মানে এটা 100 লিটারের বেশি, আর এ 1 লিটারও নিতে পারবে না। এ 100 লিটারের থেকে কম নিতে পারবে, কিন্তু 100 লিটারের থেকে বেশি নিতে পারবে না। তো এখন এর ধারণ ক্ষমতা যতটুকু, অতটুকুই গ্যাস যদি ওইখানে, সরি, বাষ্প যদি ওইখানে থাকে। এখন এইখানে ধরো যে 100 লিটার বাষ্প এখানে আছে, তাহলে সর্বোচ্চ ধারণ ক্ষমতার সমান বাষ্প থাকলে ওই বাষ্পটা এই পাত্রের দেয়ালে যে পরিমাণ চাপ প্রয়োগ করবে সেটাকে বলা হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ। মানে সর্বোচ্চ পরিমাণ বাষ্প পাত্রের দেয়ালে যে চাপ প্রয়োগ করবে ওইটা হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ। বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। আচ্ছা, তো আমাদের এই যে এই ধারণ ক্ষমতা কিন্তু তাপমাত্রা হ্রাস বৃদ্ধি করার সাথে সাথে পরিবর্তন হয়। আহ তাহলে আমরা যদি এখানে সম্পৃক্ত অথবা অসম্পৃক্ত বাষ্পচাপ এখানে বলতে চাই, তাহলে অবশ্যই এখানে তাপমাত্রা ফিক্সড থাকতে হবে। কারণ এখানে তাপমাত্রা চেঞ্জ করলে এটার কিন্তু চেঞ্জ হবে। এই যে আমাদের ধারণ ক্ষমতারই এখানে চেঞ্জ হবে। আচ্ছা, এখন আমি সংজ্ঞাগুলো একটু পরে লিখে দিচ্ছি। এই এই জিনিসটা এখানে বোঝা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, এই যে আমাদের, আচ্ছা, এটা আগে লিখে দেই। এই জিনিসটাকে বলা হয় বাষ্প ধারণ ক্ষমতা। এই যে বাষ্প ধারণ ক্ষমতা, এটা বাষ্প ধারণ ক্ষমতার সমানুপাতিক হচ্ছে তাপমাত্রা। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের অনেক কিছুই বুঝতে সাহায্য করবে। এখন দেখো, এই যে আমাদের বাষ্প ধারণ ক্ষমতা হচ্ছে তাপমাত্রার উপরে নির্ভর করে। হ্যাঁ, তো এই যে এই জিনিসটার মানে কি, মানে এই এই পাত্রের ধারণ ক্ষমতা হচ্ছে 100 লিটার। এখন আমি যদি এর তাপমাত্রা বৃদ্ধি করি, এর ধারণ ক্ষমতা 100 লিটার থেকে বেড়ে 110 লিটার হবে। আচ্ছা আচ্ছা, এর আগে অসম্পৃক্ত বাষ্পচাপটা একটু বুঝাই। অসম্পৃক্ত বাষ্পচাপ হচ্ছে জাস্ট আমাদের এইটার একটু উল্টা আর কি। এইগুলো একটু মনোযোগ দিয়ে শোনো, তাহলে এগুলো বুঝতে পারবো। এখন এই পাত্রেরও আমাদের ধারণ ক্ষমতা আছে 100 লিটার, বাট এইখানে আমাদের বাষ্প আছে 80 লিটার। এখন এখানে আমাদের ধারণ ক্ষমতার চেয়ে কম পরিমাণ বাষ্প আছে। তো একটা পাত্রের ধারণ ক্ষমতা থেকে, অর্থাৎ সর্বোচ্চ যতটুকু বাষ্প সে রাখতে পারবে তার থেকে যদি কম পরিমাণ বাষ্প থাকে, ওই বাষ্পটা যে চাপ প্রয়োগ করবে ওই চাপকে বলা হয় অসম্পৃক্ত বাষ্পচাপ। এটা বুঝছো? খুবই সহজ। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের যখন ধারণ ক্ষমতার সমান বাষ্প থাকবে তখন আমরা সেইটাকে বলতেছি সম্পৃক্ত বাষ্পচাপ। আর
এই যে, আর যখন আমাদের ধারণ ক্ষমতার থেকে কম পরিমাণ বাষ্প থাকবে তখন আমরা সেটাকে বলতেছি অসম্পৃক্ত বাষ্পচাপ। আচ্ছা, এই নোটটা একটু ভালোভাবে এটা করবা, কারণ এত কিছু লিখে দেওয়া আসলে পসিবল না। তুমি দরকার হলে আমি এগুলো ক্লাস ইউটিউবে তো দিয়ে দিব, তুমি ওইখান থেকে দেখে এগুলো আবার ভালোভাবে নোট করি। আচ্ছা, তারপরে যতটুকু লিখে দেওয়া যায় আমি লিখে দিচ্ছি। তাহলে সম্পৃক্ত বাষ্পচাপ আর অসম্পৃক্ত বাষ্পচাপ বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এখন আমি যেটা বললাম যে কোনো একটা গ্যাস পাত্রের বাষ্প ধারণ ক্ষমতা সমানুপাতিক তাপমাত্রা। এখন এখানে খেয়াল করো, এটা আমাদের একটা পাত্র, এই পাত্রের ধারণ ক্ষমতা এখানে ধরলাম যে 100 লিটার, এবং এখানে 100 লিটারই আছে। এর 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 এখানে ধারণ ক্ষমতা 100 লিটার এবং 100 লিটারই আছে, তাহলে এই বাষ্পটাকে আমরা কি বাষ্প বলবো? সম্পৃক্ত বাষ্প। তাহলে আমি এটাকে বলবো সম্পৃক্ত বাষ্প। এখন সম্পৃক্ত বাষ্প যে চাপ প্রয়োগ করবে সেই চাপটাকে আমরা বলতেছি সম্পৃক্ত বাষ্প চাপ। এই দুইটা টার্ম কিন্তু একটু আলাদা। মানে সম্পৃক্ত বাষ্প কাকে বলবো? যদি পাত্রের ধারণ ক্ষমতা সমপরিমাণ বাষ্প থাকে তাহলে আমরা সেটাকে সম্পৃক্ত বাষ্প বলবো। আর এই ধরনের বাষ্পটা যে চাপ প্রয়োগ করবে আমরা সেটাকে বলবো সম্পৃক্ত বাষ্প চাপ। ওকে, এখন এই যে এই সম্পৃক্ত বাষ্প, আমি এটাকে অসম্পৃক্ত কিভাবে করতে পারবো? এটাকে আমি অসম্পৃক্ত, আচ্ছা, অ- অসম্পৃক্ত বাষ্প কোনটা? যদি ধারণ ক্ষমতার থেকে কম পরিমাণ বাষ্প থাকে তাহলে আমরা সেটাকে বলতেছি অসম্পৃক্ত বাষ্প। এখন আমি যদি এটা টেম্পারেচার বাড়াই দেই, এখন যদি আমি এটা টেম্পারেচার বাড়াই দিই, তো এখন এটা কি হবে? এর এর ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। এই যে, কারণ আমাদের বাষ্প ধারণ ক্ষমতা হচ্ছে তাপমাত্রা সমানুপাতিক। এখন তুমি যদি তাপমাত্রা বৃদ্ধি করো, এই পাত্রের বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। তখন এইখানে তাপমাত্রা বাড়াই দিলে এর ধারণ ক্ষমতা হয়ে যাবে, মানে আমরা এখানে ধরলাম যে 110 লিটার এখন এর ধারণ ক্ষমতা, কিন্তু এখানে বাষ্পের পরিমাণের কিন্তু কোনো চেঞ্জ হবে না। তাহলে এখানে আমাদের বাষ্প থাকবে যে কতটুকু? 100 লিটারই। বুঝছো এটা? 100 লিটার। এটা ক্লিয়ার? আচ্ছা, তুমি একটু আগে কি বলছো আমি শুনিনি, নেট স্লো ছিল শুনতে। হ্যাঁ। আচ্ছা, এখন এইখানে আমাদের পাত্রের ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে কিন্তু বাষ্পের পরিমাণের কোনো চেঞ্জ হবে না। তো তাহলে এখন এই এই যে আমাদের দ্বিতীয় অবস্থায় বাষ্পটাকে আমরা কি বলবো? এখানে ধারণ ক্ষমতার থেকে এখন কম বাষ্প আছে, তাহলে আমরা এখন এটাকে বলবো অসম্পৃক্ত বাষ্প। তাহলে এটা আশা করি বুঝছো যে সম্পৃক্ত বাষ্পকে তাপমাত্রা বৃদ্ধি করলে সেটা অসম্পৃক্ত বাষ্পে পরিণত হয়। এটা আশা করি বুঝছো, যে তাপমাত্রা বৃদ্ধি করে
সম্পৃক্ত বাষ্পকে অসম্পৃক্ত বাষ্পে পরিণত করা যায়। ওকে, এখন আমরা চাইলে এর যেটা উল্টা কাজ এটাও আমরা করতে পারি। যেমন এটা যদি একটা গ্যাস পাত্র হয়, যেটার যেটার ধারণ ক্ষমতা আমরা ধরলাম যে এখানে এটার 50 লিটার এটা ধারণ ক্ষমতা। এখন এইখানে আমাদের গ্যাস আছে 40 লিটার। তো এখন এটা কি হবে? এটা এখন অসম্পৃক্ত বাষ্প। আমরা চাইলে কিন্তু এই অসম্পৃক্ত বাষ্পটাকে সম্পৃক্ত বাষ্পে পরিণত করতে পারি। এটা আমরা কিভাবে করব? অসম্পৃক্ত বাষ্পকে সম্পৃক্ত, তাপমাত্রা হ্রাস করে। হ্যাঁ, এখন এইখানে তাপমাত্রা হ্রাস করতে হবে। তাহলে আমরা এখানে এমন ভাবে তাপমাত্রা হ্রাস করব যাতে এই পাত্রের আমাদের ধারণ ক্ষমতা 40 লিটারে নেমে আসে। তো এখন তাপমাত্রা হ্রাস করলে এই পাত্রের ধারণ ক্ষমতা যদি 40 লিটারে নেমে আসে, তাহলে এখন এইখানে বাষ্পের এই পরিমাণের কিন্তু কোনো চেঞ্জ হবে না তাপমাত্রা হ্রাস বৃদ্ধিতে। তাহলে এটার ধারণ ক্ষমতা যদি তাপমাত্রা হ্রাস করে 40 লিটারে নামিয়ে আনা যায়, তখন সেই ক্ষেত্রে আমাদের এটা হবে সম্পৃক্ত বাষ্প। তাহলে এখান থেকে আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে, যে সম্পৃক্ত বাষ্পকে তাপমাত্রা বৃদ্ধি করে অসম্পৃক্ত বাষ্পে পরিণত করা যায় এবং অসম্পৃক্ত বাষ্পকে তাপমাত্রা হ্রাস করে সম্পৃক্ত বাষ্পে পরিণত করা যায়। ওকে, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট এবং এমসিকিউ এর জন্য এগুলা রেগুলারলি পরীক্ষায় এগুলো আসে। ওকে, আচ্ছা, এখন আমাদের এখানে বেশ কিছু পয়েন্ট মনে রাখতে হবে। এগুলা মুখস্থ রাখবা, এই পয়েন্ট গুলা। এর মধ্যে আমাদের যে সবচেয়ে যেগুলা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আমাদের এই যে প্রথমটা খেয়াল করো, কোনো নির্দিষ্ট তাপমাত্রায় আবদ্ধ স্থানে সর্বাধিক পরিমাণ বাষ্প যদি থাকে, মানে আমাদের যতটুকু বাষ্প ধারণ করা সম্ভব সবটুকুই, অর্থাৎ সর্বোচ্চ পরিমাণ বাষ্প যদি থাকে, তাহলে ওই বাষ্পকে আমরা বলবো সম্পৃক্ত বাষ্প। সম্পৃক্ত বাষ্পতে চাপ প্রয়োগ করে তাকে বলা হয় সম্পৃক্ত বাষ্প চাপ। আমরা তো এটা এটা পড়লাম। এবং সম্পৃক্ত বাষ্প একটি আবদ্ধ স্থানে তৈরি করা যায়। আচ্ছা, তার এই যে এটা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সম্পৃক্ত বাষ্প বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে না, এটা মনে রাখবো। আচ্ছা, এরপরে এই যে আমাদের তাপমাত্রা বৃদ্ধি করলে একটি নির্দিষ্ট স্থানে সম্পৃক্ত বাষ্পকে অসম্পৃক্ত বাষ্পে পরিণত করা যায়, আমরা তো এটা পড়লাম। আচ্ছা, আর এরপরে যদি আমাদের কোনো নির্দিষ্ট স্থানে
বাষ্পের পরিমাণ এমন হয় যে সেটি আরো অতিরিক্ত বাষ্প ধারণ করতে পারে। এই লাইনটা দ্বারা কি বোঝায়? যে আমাদের সর্বোচ্চ ধারণ ক্ষমতা থেকে কম পরিমাণ বাষ্প আছে, তাহলেই তো সে আরো অতিরিক্ত বাষ্প ধারণ করতে পারবে। তো যদি ধারণ ক্ষমতা থেকে কম পরিমাণ বাষ্প থাকে তাহলে আমরা সেটাকে বলবো অসম্পৃক্ত বাষ্প। এবং অসম্পৃক্ত বাষ্প চাপ অবশ্যই সম্পৃক্ত বাষ্প চাপের চেয়ে কম। মানে এই জিনিসটা তো এখানে বোঝা যায় যে অসম্পৃক্ত বাষ্প চাপ, এটা কি হবে? লেস দেন সম্পৃক্ত বাষ্প চাপ। এটা হবে না। এটা বুঝছো? সম্পৃক্ত বাষ্পচাপ তো বেশি হবে। কারণ ধরো যে একটা পাত্রের যদি ধারণ ক্ষমতা হয় 100 লিটার, তাহলে এখন এখানে 100 লিটার বাষ্প যে পরিমাণ চাপ দিবে, তোমার 60 লিটার অথবা 70 লিটার অথবা 80 লিটার বাষ্প তো ওই পরিমাণ চাপ দিতে পারবে না। তাহলে যদি 60 লিটার 70 লিটার বাষ্প এখানে থাকে, তাহলে তাদের চাপকে আমরা বলবো অসম্পৃক্ত বাষ্পচাপ। তো এটা তো 100 লিটার বাষ্পের থেকে অবশ্যই কম হবে। তাহলে অসম্পৃক্ত বাষ্পচাপ সম্পৃক্ত বাষ্পচাপের চেয়ে কম, এটা এমনিতে বোঝা যায়। তারপরে এটা আবদ্ধ এবং খোলা স্থানে তৈরি করা যায়, এবং অসম্পৃক্ত বাষ্পচাপ বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে। আচ্ছা, তারপর আবার আমরা এখানে তাপমাত্রা হ্রাস করে অসম্পৃক্ত বাষ্পকে সম্পৃক্ত বাষ্পচাপে পরিণত করতে পারি। আচ্ছা, এগুলো তো আমরা পড়লামই। তারপরও এই যে এই বৈশিষ্ট্যগুলো মনে রাখবে, এবং আমাদের পরীক্ষায় মাঝে মাঝে সম্পৃক্ত বাষ্প এবং অসম্পৃক্ত বাষ্পের পার্থক্য চায় ক নম্বরে। তারপর এমসিকিউ তে তো এইসব পয়েন্ট অনেক ইম্পর্টেন্ট। ওকে, এগুলো আশা করি ক্লিয়ার। এই যে সম্পৃক্ত বাষ্পচাপ এবং অসম্পৃক্ত বাষ্পচাপ নিয়ে আশা করি আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখন এই জিনিসটা একটু এই মনোযোগ দিয়ে এটা শোনো। এটা সম্পৃক্ত বাষ্পচাপ ও তাপমাত্রার সম্পর্ক। আচ্ছা, এখন ধরো এটা একটা পাত্র। এই পাত্রের আমাদের টেম্পারেচার আছে ধরো 20 ডিগ্রি সেলসিয়াস। এর ধারণ ক্ষমতা ধরলাম 20 লিটার। তো এখন এইখানে আমাদের 20 লিটারই আছে। এখন এই অবস্থায় এর যে চাপ, সেই চাপটাকে আমরা ধরলাম P1। তো এখন আমাদের প্রাথমিক অবস্থায় এটার যে এই ধারণ ক্ষমতা 20 লিটার, তাহলে এখানে আছেও 20 লিটার, তাহলে এই বাষ্পটা এখানে কি সম্পৃক্ত, এবং এর যে চাপ প্রয়োগ করবে সেটা হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ P1। আচ্ছা, সেম পাত্র, আমরা এখানে পাত্র কিন্তু চেঞ্জ করিনি। সেম পাত্র। এখন এটার আমাদের টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এর ধারণ ক্ষমতা আমরা ধরে নিলাম যে এটা হয়ে গেছে 25 লিটার। এখন এখানে তো আমাদের এই বাষ্পের পরিমাণের তো এখানে কোনো চেঞ্জ হয় নাই। তাহলে এখানে 20 লিটারই আছে।
বাট এই অবস্থায় এর যে চাপ, এটা হবে অবশ্যই অসম্পৃক্ত বাষ্প চাপ। আচ্ছা ধরো এইখানে আমরা এখানে ধরে নিলাম যে এইটার সম্পৃক্ত বাষ্প চাপ হচ্ছে P1। আচ্ছা, যদিও আমাদের দ্বিতীয় ক্ষেত্রে এইখানে চাপটা হচ্ছে অসম্পৃক্ত বাষ্পচাপ, বাট আমরা যদি এখানে ধরে নেই যে এইটার সম্পৃক্ত বাষ্পচাপ হবে P2। এখন আমরা এটাকে সম্পৃক্ত বাষ্পচাপ আমরা কিভাবে নিয়ে আসতে পারবো, যদি আমরা আরো 5 লিটার বাষ্প এখানে অ্যাড করি। তো এখন এখানে বলো তো যে P1 এর মানটা বড় হবে নাকি P2 এর মানটা বড় হবে, মানে আমরা যদি দ্বিতীয় পাত্রকে সম্পৃক্ত করি সেই ক্ষেত্রে P1 বড় হবে নাকি P2 বড় হবে? সম্পৃক্ত অবস্থায়, দুইটাই সম্পৃক্ত অবস্থায় যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে P1 বড় হবে নাকি P2 বড় হবে? এটা বুঝো নাই? সহজ জিনিস তো। আমাদের এই দ্বিতীয় পাত্রের চাপটা সম্পৃক্ত বাষ্পচাপ এখানে কখন হবে, যখন আমরা এটাতে আমরা 25 লিটার দিব আর কি। তো এখন এখানে আমরা যদি এখানে বাষ্প আরো অ্যাড করে এটার পরিমাণ আমরা যদি 25 লিটার দিয়ে দেই, তো এখন কার চাপটা এখানে বড় হবে? P1 এরটা বড় হবে নাকি P2 বড় হবে? P2। হ্যাঁ, এখানে P2 বড় হবে। কারণ আহ বাষ্পের পরিমাণ যত বেশি হবে তার চাপও তত বেশি হবে। তাহলে এখানে আমরা যেটা দেখলাম যে আমরা যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে সম্পৃক্ত বাষ্পচাপ কিন্তু প্রতিবারই বাড়বে। আবার যদি এটার টেম্পারেচার যদি এখানে 30 ডিগ্রি সেলসিয়াস যদি এখানে করা হয়, তাহলে এটার ধারণ ক্ষমতা এখানে ধরলাম যে 25 থেকে বেড়ে এটা আমাদের 30 হইল। তো এখন এই পাত্রটাকে আমরা যদি সম্পৃক্ত করতে চাই তাহলে এই জায়গাতে আমাদের 30 লিটার নিয়ে আসতে হবে। আমরা যদি সম্পৃক্ত করতে চাই, এখন আমরা যদি এখানে বাইরে থেকে বাষ্প অ্যাড না করি তাহলে তো এটা অসম্পৃক্তই থেকে যাবে, কারণ এইটার তো আমাদের শুরুতে 20 লিটার ছিল এবং এই এখন এই তাপমাত্রা বৃদ্ধি করলে এটা বারবার অসম্পৃক্ত হতে থাকবে, কারণ এর ধারণ ক্ষমতা বাড়বে কিন্তু বাষ্পের পরিমাণ বাড়বে না। তো সেই ক্ষেত্রে এটা অসম্পৃক্ত হতে থাকবে। বাট আমরা এখানে সম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে জাস্ট দেখতেছি যে কোন ক্ষেত্রে সম্পৃক্ত বাষ্পচাপটা বাড়তেছে। তাহলে আমরা যদি এটার তাপমাত্রা আরো বৃদ্ধি করি, ধারণ ক্ষমতা বাড়বে, তাহলে তাহলে এটাকে আবার সম্পৃক্ত করতে আরো 5 লিটার বাষ্প অ্যাড করতে হবে। তো সেই ক্ষেত্রে এটার যে সম্পৃক্ত বাষ্পচাপটা আমরা পাবো, এটা হবে P3। এবং P3 অবশ্যই এই যে P1 P2 থেকে বড় হবে। তাহলে এখানে আছে P3 P2 P1। তো এখন আমরা এটা যেটা দেখলাম যে এখানে তাপমাত্রা বৃদ্ধি করলে প্রতিবারই সম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে চাপটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে আমরা এখানে কি বলতে পারি, এখানে সম্পৃক্ত বাষ্পচাপ সমানুপাতিক তাপমাত্রা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে সম্পৃক্ত বাষ্পচাপ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়, এবং বইয়ে এর একটা গ্রাফ দেওয়া আছে, এটা এমনিতে মনে রাখতে হবে। এইখানে আমাদের ওয়াই অক্ষ বরাবর হচ্ছে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ,
সেন্টিমিটার মার্কারিতে। আর এইদিকে আছে আমাদের তাপমাত্রা। এখন এইখানে যে গ্রাফটা দেওয়া, এটা হচ্ছে এখানে টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস এই পয়েন্টে, এবং এইখানে গ্রাফটা আছে এরকম, এরকম একটা গ্রাফ। এটা জাস্ট এমনি মনে রাখবে, এখানে আমাদের তাপমাত্রা যত আমরা বৃদ্ধি করব, সম্পৃক্ত বাষ্পচাপ তত বাড়বে। এই রেখাটা কিন্তু সরল রেখা না, এটা বক্ররেখা কিন্তু। ওকে, তাহলে আমাদের সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্প নিয়ে সবকিছু শেষ, এগুলা বুঝছো আশা করি। এরপরে আচ্ছা, এই যে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্পের সংজ্ঞাগুলো, এগুলো টেস্ট পেপার থেকে এগুলো পড়ে নিও, মানে টেস্ট পেপারে অথবা বইয়ে যেভাবে লেখা, পরীক্ষায় সেভাবেই লিখবে। আর আমি যা যা বুঝাইছি এগুলো আশা করি বুঝছো। ওকে, তো এখন আমাদের শিশিরাঙ্ক। এখন শিশিরাঙ্ক হচ্ছে যে, আচ্ছা আগে এটা সংজ্ঞাটা লিখে দেই। এটা সংজ্ঞা পড়লেই এটা ক্লিয়ার হয়ে যায়। এখানে শিশিরাঙ্ক কিন্তু একটা তাপমাত্রা। ওকে, তো এখন আমাদের শিশিরাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় একটা নির্দিষ্ট স্থানের বায়ু তার মধ্যে থাকা জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, তাকে ওই স্থানের বা ওই বায়ুর আমরা শিশিরাঙ্ক বলবো। ওকে, তো এখন এই জিনিসটা আশা করি বুঝছো যে, আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করে, এখানে আমাদের শীতকালে দিনের বেলা কি কুয়াশা পড়ে? শীতকালে দিনের বেলা তো কুয়াশা পড়ে না, শীতকালে রাতের বেলা কুয়াশা পড়ে। তো আমাদের কুয়াশা বা শিশির পরে হচ্ছে যে, যখন ওই স্থানের তাপমাত্রা শিশিরাঙ্কে পৌঁছায়, এটা খুবই মনোযোগ দিয়ে শোনো, যখন হচ্ছে যে আমাদের তাপমাত্রা শিশিরাঙ্কে পৌঁছাবে, তখন ওই স্থানে শিশির জমতে শুরু করবে। তো দিনের বেলা শিশির কেন পড়ে না, বা এই যে আমরা যেটাকে কুয়াশা বলি আর কি, কুয়াশা আর শিশির এক না। কুয়াশা হচ্ছে মানে যেটা রাস্তাঘাটে চলতে গেলে ধোঁয়ার মতো দেখা যায়, ওইটা হচ্ছে কুয়াশা। আর শিশির হচ্ছে যেগুলো ঘাসের উপর বা পাতার উপরে পড়ে, ওগুলো হচ্ছে শিশির। Okay? তো এর রিজনটা হচ্ছে, আমাদের দিনের বেলা কেন শিশির পড়ে না, এটা হচ্ছে, ধরো যে এটা আমাদের একটা স্থান বা মেঘ। তো এখন এটার আমাদের শিশিরাঙ্ক ধরলাম 15 ডিগ্রি সেলসিয়াস। তো এখন দিনের বেলা তো আমাদের নর্মালি তাপমাত্রা বেশি থাকে। তো এখন এই স্থানে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, এই যে এখন আমাদের একটা নির্দিষ্ট স্থানে, আমি এখানে ধরলাম যে জলীয় বাষ্পের পরিমাণ তোমার এখানে 15 লিটার। আচ্ছা, তো এই যে 15 লিটার কখন সম্পৃক্ত হবে, যখন
ওই স্থানে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসে আসবে, তখনই ওই যে 15 লিটার জলীয় বাষ্প তখন এই স্থানটাকে সম্পৃক্ত করবে। এটা বুঝছো? কারণ এই স্থানের ধারণ ক্ষমতা হচ্ছে 15 লিটার। এর তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসে আসলেই কেবল এই স্থানটা সম্পৃক্ত হবে। এখন দিনের বেলা তাপমাত্রা যখন 30 ডিগ্রি বা 20 ডিগ্রি থাকবে, তখন এই স্থানটা কোন অবস্থায় থাকবে বলো তো? যখন দিনের বেলা তাপমাত্রা 20 ডিগ্রি অথবা 25 ডিগ্রি 30 ডিগ্রিতে থাকবে, তখন এই স্থানটা কিন্তু অসম্পৃক্ত অসম্পৃক্ত। অবস্থায় থাকবে। হ্যাঁ, এই স্থানটা থাকবে অসম্পৃক্ত অবস্থায়, তখন কিন্তু শিশির পড়বে না। যখনই তাপমাত্রা কমে গিয়ে ওই স্থানে ধারণ ক্ষমতা কমবে এবং ওই স্থানে থাকা 15 লিটার জলীয় বাষ্প দ্বারা জায়গাটা সম্পৃক্ত হবে, তখনই আমাদের শিশির পড়তে শুরু করবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। আচ্ছা, দাঁড়াও এটা